নমস্কার দর্শক বন্ধুরা, সান্দন টিভির পর্দায় আপনাদের সকলকে স্বাগত। সাথে আছে দীপান্বিতা। আজকের আলাপনে আরও একটি বিষয় নিয়ে আপনাদের মধ্যে আমরা উপস্থিত হয়েছি। দর্শক বন্ধুরা, আমরা শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের স্বাস্থ্যের কথা চিন্তা করি, অসুস্থ হলে ডক্টরের কনসাল্ট নিই এবং বিভিন্নভাবে নিজেকে সুস্থ রাখার কথা চিন্তা করি, কিন্তু নিজের মনকে কতটুকু ভালো রাখতে পারি, নিজের মনের সুস্বাস্থ্যের কথা, মনের কিভাবে ভালো থাকা যায়, কিভাবে মানসিকভাবে প্রশস্তিতে থাকা যায়, সে বিষয়টা নিয়ে আজকের আমাদের আয়োজন। আর এই বিষয়টা আমার মনে হয় যে এই বিষয়টা সত্যিকার অর্থে খুব বেশি গুরুত্ব দিয়ে দেখা উচিত এবং এই মানসিক প্রশস্তি, মানসিক শান্তিটাকে আমরা সর্বোপরি রাখা উচিত। কারণ আমরা একটা কথা সকলেই জানি, মন ভালো থাকলে পৃথিবীর সব কিছুই ভালো থাকে। শরীরের অসুস্থ বলুন, পারিপার্শ্বিক সব কিছুই ভালো হয়ে যায়। মনটাকে ভালো রাখাটা খুবই জরুরি। এ বিষয়ে আজকের আমাদের আয়োজন এবং এই বিষয়ে আমাদের সাথে আজকের উপস্থিত হয়েছেন রাজ্যের বিশিষ্ট শিক্ষিকা এবং মনোবিজ্ঞানী সায়ন্তিকা দে মহোদয়া। প্রথম আপনাকে নমস্কার আমাদের স্টুডিওতে। ভালো আছেন? একদম ভালো আছি। আপনি যেহেতু মন নিয়ে কথা বলবেন, তাহলে মনটা নিশ্চয়ই খুবই ফুরফুরিয়ে আছে। আচ্ছা, প্রথমে আমি ধন্যবাদ জানাচ্ছি সান্দন টিভি চ্যানেলকে আজকের এই বিশেষ অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ দেওয়ার জন্য। প্রথমে আপনাকে, যেহেতু মন নিয়ে আমরা কথা বলবো বা মানসিক প্রশস্তি, মানসিক স্বাস্থ্য নিয়ে আমরা কথা বলবো, এটা বলবো যে মানসিক স্বাস্থ্যটা আজকের যে দোরগোড়ায়, এই বিষয়ে কি বলবেন? হ্যাঁ, তো আমি বলবো মানসিক স্বাস্থ্যের সংজ্ঞায় যাওয়ার আগে বা এটার বিষয়বস্তু জানার আগে আমাদের আগে জানা উচিত স্বাস্থ্য মানে কি। ঠিক আছে, তো স্বাস্থ্যের যদি আমি সংজ্ঞা দিই তাহলে বলবো যে আমরা শুধুমাত্র যে রোগের উপস্থিতি বা আমরা শারীরিকভাবে কর্মক্ষম আছি সেটাই কিন্তু স্বাস্থ্য নয়। ঠিক আছে, তো স্বাস্থ্যের যদি সংজ্ঞা বলি তাহলে যখন আমরা বলবো যে শারীরিক, মানসিক এবং সামাজিকভাবে আমি ভালো আছি, ঠিক আছে, তখনই সেটা হবে স্বাস্থ্য। আর সেখানে দাঁড়িয়ে আমি যদি বলি মানসিক স্বাস্থ্য, সেটাও কিন্তু ঠিক আমাদের শারীরিক স্বাস্থ্যেরই পরিপূরক অংশ। ঠিক আছে, এবং মানসিক স্বাস্থ্য আমি সেটাকেই বলবো যখন একজন ব্যক্তি সে তার ভেতরের আভ্যন্তরীণ গুণাবলীগুলিকে বোঝে, তার পারিপার্শ্বিকের সঙ্গে সে কতটা মিশতে পারে, তার মধ্যে তার যেই ভেতরের গুণগুলিকে বের করে বিভিন্ন ধরনের চ্যালেঞ্জগুলোর সঙ্গে কতটা মোকাবেলা করতে পারে। এবং শুধুমাত্র তাই নয়, তার পরিবার বলো বা কর্মক্ষেত্র বলো বা অন্যান্য যেই জায়গাগুলি থাকে সেখানে সে নিজেকে কতটা সুন্দরভাবে সঙ্গতি সাধন করতে পারে। ঠিক আছে, এবং শুধু সেটাই নয়, সমাজের প্রতি তার অবদানটা কতটুকু সেটাও কিন্তু মাইনে রাখে এই আমাদের মানসিক স্বাস্থ্য। ঠিক আছে, তাহলে আমরা বলতেই পারি যে মানসিক স্বাস্থ্য সেটাকেই বলবো যে যখন একজন ব্যক্তি তার ভেতরের গুণগুলো দিয়ে বাইরের বিষয়টাকে যত ভালোভাবে সে অ্যাডজাস্ট করে নিচ্ছে। ঠিক আছে, এবং বলবো যে দেয়ার ইজ নো হেলথ উইদাউট মেন্টাল হেলথ। ঠিক আছে, আরেকটা বিষয় যেটা আমি জানতে চাইবো যে আমাদের মানসিক অবনতি, মানসিক স্বাস্থ্যের অবনতির সাথে কি দৈহিক স্বাস্থ্যের অবনতিও ঘটে? একদম, এটার সঙ্গে দৈহিক অবনতির একদম একটা বিশাল একটা যোগসূত্র রয়েছে। কারণ দৈহিক সমস্যাগুলো কিন্তু আমাদের মনের উপরে অনেক বেশি প্রভাব বিস্তার করে, বুঝতে পেরেছো? এবং আমরা যখন বলি যে আমাদের মন ভালো থাকলেই স্বাস্থ্য ভালো থাকবে, স্বাস্থ্য ভালো থাকলে মনও ভালো থাকবে, এবং এটাকে আমরা সাইকোলজির ভাষায় বলি মানে সোমাটোসাইকিক অ্যান্ড সাইকোসোম্যাটিক প্রবলেম। যখন আমাদের মনের সমস্যাগুলি দেহে গিয়ে প্রবেশ করছে তখন সেটাকে আমরা বলছি সাইকোসোম্যাটিক, এবং যখন দেহের সমস্যাগুলি আমাদের মনের মধ্যে প্রবেশ করছে তখন সেটাকে আমরা বলি সোমাটোসাইকিক। ঠিক আছে, তো এই যে দেহ আর মনের যে একটা নিগুড় সম্পর্ক, সেটা কিন্তু ভীষণ একটা প্রয়োজনীয় বিষয়। কারণ স্বাস্থ্য যদি ভালো না থাকে মনও ভালো থাকবে না ইন জেনারেলি। ঠিক আছে, এবং যদি আমাদের মন ভালো না থাকে, আমাদের যতই স্বাস্থ্য, আমি সুস্বাস্থ্যের অধিকারিণী হই না কেন, আমার কিন্তু কোনো জায়গাতেই সেখানে আমার ভালো লাগবে না। ঠিক আছে, তো মন আর স্বাস্থ্যের একটা বিশাল একটা যোগসূত্র রয়েছে। এবং আজকাল আমরা দেখছি বিভিন্ন ধরনের এংজাইটি, ডিপ্রেশন, বিভিন্ন ধরনের কার্ডিওভাস্কুলার ডিজিজগুলো আমাদের হচ্ছে,
সেগুলোর সঙ্গে কিন্তু মনের আমার একটা বিশাল যোগসূত্র রয়েছে, ঠিক আছে। এবং এই যে আমরা দেখছি আজকাল অনেক ছেলে মেয়েদের মধ্যে বা প্রাপ্তবয়স্কদের মধ্যে অনেকেই তরুণ তরুণীরা সুগারে অ্যাটাক করছে, ঠিক আছে, বা হার্ট অ্যাটাক হচ্ছে, সেগুলোর সঙ্গে কিন্তু আমাদের মনের একটা চাপ থাকে। মনের চাপকে যখন সে এটাকে ম্যানেজ করতে পারে না, ঠিক আছে, তখনই সে দেখা যাচ্ছে শারীরিকভাবে অক্ষম হয়ে পড়ছে, ঠিক আছে। তো শরীর এবং মনের একটা প্রভাব থাকবেই। আরেকটা বিষয় বলবো যে ছোট শিশুরা বা বয়ঃসন্ধিকালের যে ছেলেমেয়েরা থাকে তাদের মনের স্বাস্থ্য ভালো রাখার জন্য কতটুকু সচেতন হওয়া প্রয়োজন? এটা তো ভীষণ প্রয়োজন, কারণ তুমি আজকে বয়ঃসন্ধিকাল বলো বা কিশোর কিশোরী বলো বা একটা প্রাপ্তবয়স্ক ছেলে মেয়ে বলো, আমাদের এই মানসিক স্বাস্থ্য একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। কারণ আমরা জানি যে শরীর সক্ষম বলেই আমার বাড়ির লোকটা কার্যক্ষম আছে তার মানেই যে সে ভালো আছে সেটা নয়, ঠিক আছে। তার ভেতরেও অনেকগুলো তার মানসিক সমস্যা তার থাকতে পারে, ঠিক আছে। এবং এই জন্য আমি বলবো যে এই সচেতনাকে বাড়িয়ে তোলা আরও ভীষণ প্রয়োজনীয়, ঠিক আছে। কারণ একটা শিশু যখন জন্ম হচ্ছে তার প্রথম সামাজিকীকরণটা হয় তার বাবা মায়ের দ্বারা, ঠিক আছে। তারপর হয় তার স্কুলিং বা তার অন্যান্য যেই সামাজিক ক্ষেত্রগুলো থাকে। তো এই বাবা মাকেই কিন্তু তার প্রথম অগ্রণী ভূমিকাটা নিতে হয়। কারণ একটা শিশু যখন পরিণত বয়স্ক বা প্রাপ্তবয়স্ক হচ্ছে সে কিন্তু অনেকগুলো স্টেজ সে ক্রস করে আসছে এবং ক্রস করার পাশাপাশি বিভিন্ন চ্যালেঞ্জের কিন্তু সে মুখোমুখি হয়। তো আমাদের উচিত কি সেই জিনিসগুলোকে, সেই বাচ্চাদের সেই যে মনের ভাবগুলোকে, সেগুলোর সঙ্গে আমাদের অনেক বেশি তাদের প্রতি অ্যাটাচড হতে হবে, অনেক সংবেদনশীল হতে হবে। না হলে আজকের এই যে যুগটা বলো অনেক বেশি কম্পিটিটিভ একটা যুগের সঙ্গে আমরা পাল্লা দিয়ে চলছি। তার মানে কি আমি ঘরেও বসে থাকতে পারবো না, আবার আমি যদি খুব বেশি প্রতিযোগিতামূলক হয়ে যাই তখনও আমাদের নানান রকম সমস্যার আমরা মুখোমুখি হয়ে পড়ি, ঠিক আছে। তো এই যে জায়গাগুলো বাচ্চাদের যেই মানে তার যেই মনের চাহিদাগুলোকে, সেগুলোকে কিন্তু একটু প্রাধান্য দিতে হবে। কারণ আমরা দেখছি আজকাল বেশিরভাগ ফ্যামিলি কি খুব ছোট ছোট পরিবার, ঠিক আছে। বাচ্চারা ওই যে একান্নবর্তী পরিবার বা বাচ্চাদের খেলার মাঠ এগুলো নেই, কমে গেছে, একেবারেই কমে গেছে। তো বাচ্চারা কি হচ্ছে, তারা বেসিক্যালি দেখছে শুধু বাবা মায়ের মুখ দেখেই বড় হচ্ছে, ঠিক আছে। ওই যে একসঙ্গে খেলার মাঠ বা একসঙ্গে যেই বাচ্চাদের একটা বড় হয়ে ওঠা সেটা কিন্তু আজকাল নেই, ঠিক আছে। তাহলে ওরা যাবে কোথায়? ওদের মনের যে চাহিদাগুলো সেগুলো কিভাবে পূরণ করবে? এগুলো পূরণ করছে হয়তোবা একটা খেলনা, হয়তোবা একটা দামি কোনো একটা জিনিস দিয়ে, একদম, ঠিক আছে, অথবা মোবাইল, যেটা আজকালকার বাচ্চারা ভীষণ, একটা ছোট বাচ্চা পর্যন্ত মোবাইল ছাড়া সে খেতে চাইছে না, একদম, ঠিক আছে। তাহলে আমরা দেখো মেকানিক্যাল হয়ে গেছি, যান্ত্রিক জীবন আমাদের। তাহলে আমরা শুধুমাত্র ওই যে বলছি যে বয়ঃসন্ধিকালীন ছেলে মেয়েদের মধ্যে একটা মুড সুইং প্রবলেম বা তাদের মধ্যে এটা থাকবেই, এটা স্বাভাবিক। এই বয়ঃসন্ধিকালীন ছেলে মেয়েদের মধ্যে যেই সমস্যাগুলো সেগুলো আসবেই, কারণ এই সময়টাতে কি তাদের একটা বিশাল শারীরিক পরিবর্তন হচ্ছে। এবং মেয়েদের ক্ষেত্রে আমরা জানি যে হরমোনটা আছে ইস্ট্রোজেন এন্ড প্রোজেস্টেরন, এবং ছেলেদের ক্ষেত্রে টেস্টোস্টেরন। এই হরমোনাল চেঞ্জেসগুলো যখন হয় তখন কিন্তু তার ফিজিক্যালি, সে মেন্টালি, সোশিয়ালি, ইমোশনালি অনেকটা তার মধ্যে চেঞ্জেস চলে আসছে। এবং সেই চেঞ্জেসগুলোর সঙ্গে তাকে নিজেকে মানিয়ে নেওয়া, এটা একটা ভীষণ একটা বড় ব্যাপার। এবং সেই ক্ষেত্রে হতে হবে কি, হয়তো বা বাবা মা হয়তো কোনো কোনো ক্ষেত্রে কথা বলতে, বাবা মার সঙ্গে ফ্রিলি কথা বলতে ছেলে মেয়েরা লজ্জাবোধ করে। তাহলে মানে কি, তুমি তাহলে তোমার যেই বড় ভাই বোন আছে বা ক্লোজ যারা আছেন, পিয়ার্স যারা থাকে সমবয়সী, ওদের সঙ্গে কিছুটা খোলাখালি আলোচনা করা। এবং এই ক্ষেত্রে আমি বলবো টিচারদেরও কিন্তু একটা বিরাট রোল রয়েছে এখানে, ঠিক আছে। কারণ বাচ্চারা দেখবে বাবা মার কথাটা ততটা বিশ্বাসযোগ্য মনে করে না, টিচারদেরকে অনেক বেশি রিলায়েবল মনে করে, ভাবছে স্কুলের মিস যেটা বলবে এটাই ঠিক। হয়তো বাবা মা সেম কথাটাই অন্যভাবে বলছে, সেটা ততটা গ্রহণযোগ্য হচ্ছে না। তো সেই ক্ষেত্রে কিন্তু আমাদের প্রত্যেকেরই দায়িত্ব
বাচ্চাদের বলো বা একটা কিশোর কিশোরী বলো বা একটা বয়সন্ধিকালীন ছেলে মেয়ে বলো, তাদের পাশে থাকা। এমন নয় তাদের আমি অন্যায় আবদারকে আমি প্রশ্রয় দিচ্ছি, কিন্তু তাদের মনের চাহিদাগুলিকে বোঝা এবং একটা খোলাখালি আলোচনা করা। কারণ ওপেন আপ থাকাটা এখন ভীষণ দরকার। তুমি যত চেপে রাখবে জিনিসগুলোকে, তত এগুলো অনেক বৃহত্তর একটা সমস্যার সৃষ্টি করে বা সমস্যার দিকে এগিয়ে নিয়ে যায়। কারণ ভালো খারাপ যে জ্ঞানটা ওদের মধ্যে একদম একদম সেই সময়টাতে তারা বুঝতে পারে না যে কোনটা আমার জন্য ভালো, কোনটা আমার জন্য খারাপ। আরেকটা বিষয় যেটা জানতে চাইবো, যেহেতু একটু আগে আপনি বললেন যে শারীরিক স্বাস্থ্য মানসিক স্বাস্থ্য দুটোটাই একে অপরের পরিপূরক, সেক্ষেত্রে কারোর ফ্যামিলিতে পরিবারে যদি কারো মানসিক রোগী বা মানসিক স্বাস্থ্যের অবনতি ঘটা এমন কোনো রোগী থেকে থাকেন, সেক্ষেত্রে কি নেক্সট প্রজন্ম যারা আছেন তাদের ক্ষেত্রেও সেটা প্রযোজ্য? হ্যাঁ, হতেই পারে, কারণ জেনেটিক ডিসঅর্ডার তো থাকে এবং যেগুলো আমাদের ডিএনএতে ফর্ম হয়ে যায় সেগুলো কিন্তু তার পরবর্তী প্রজন্মের মধ্যে কিন্তু তার একটা আফেক্ট আসতেই পারে এবং সেটা আমরা সায়েন্টিফিক্যালি সেটা প্রুফড। ঠিক আছে, হয়তো দেখা গেছে যে ফার্স্ট জেনারেশনে কোনো সাইকোলজিক্যাল ডিসঅর্ডার ছিল, হয়তো তার পরবর্তীতে হয়নি, নেক্সট সেকেন্ড জেনারেশনে হয়নি, থার্ড বা ফোর্থ জেনারেশনে সেটা হয়েছে। ইভেন আমাদের যেই ক্যান্সার বলো বা অন্যান্য আমাদের যেই মানে মারণ ব্যাধিগুলি রয়েছে সেগুলোও কিন্তু আমাদের পরবর্তী প্রজন্মের মধ্যে যেভাবে সঞ্চারিত হতে পারে, তেমনি মানসিক সমস্যাগুলিও কিন্তু সেইভাবে সঞ্চারিত হওয়ার খুব ভালনারেবিলিটি খুব বেশি থাকে। সেক্ষেত্রে কি করণীয় বা কি কতটুকু স্টেপ আর সচেতন হওয়া দরকার? দেখো, সচেতনতা যেটা আমাদের উত্তরাধিকার সূত্রে আমরা পেয়ে থাকি সেটাকে তো আমরা রিমুভ আমরা করতে পারবো না। ঠিক আছে, সেটা আমাদের পক্ষে সম্ভব নয় যে আমার পূর্বপুরুষের ছিল সেটা আমার মধ্যে এসছে এবং সেটাকে আমি আমার শরীর থেকে বার করে দেবো, সেটা তো আমাদের সম্ভব নয়। কিন্তু হ্যাঁ, আমরা যতটুকু সম্ভব আমরা সচেতন আমরা নিজেরা হতে পারি। ঠিক আছে, অর্থাৎ বিভিন্ন ধরনের তো আমাদের সাইকোলজিক্যাল প্রবলেমগুলি বিভিন্ন ধরনের হয়। ঠিক আছে, এটার মধ্যেও অনেক ধরনের টাইপস রয়েছে, মাইল্ড, মডারেট, সিভিয়ার, প্রোফাউন্ড। এবার কে কোন লেভেলে আছে বা যদি এরকম কোনো সমস্যা থাকে আমি বলবো যে দ্রুত আপনারা মানে কোনো কাউন্সিলর বা সাইকিয়াট্রিস্টদের হেল্প বা সাহায্য নেওয়ার জন্য। ঠিক আছে, কারণ আমি যদি বলি, কারণ এটা একটা তথাকথিত ব্যাপার আছে, দেখবে তোমার বাড়িতে বা আমার ফ্যামিলিতে যদি কোনো শারীরিক সমস্যা হয় আমরা খুব চট করে আমরা ডাক্তারখানায় চলে যাই, একদম ঠিক আছে। কিন্তু যখন দেখবে যে কোনো মানসিক সমস্যা হয়েছে বা আমাদের ছেলে বা মেয়েটা মানে ঠিকভাবে কথা বলছে না বা তার মধ্যে একটা ইমব্যালেন্সিং দেখা যাচ্ছে, তখন সেই সমস্যাগুলো কিন্তু আমরা সবার সামনে তুলে ধরতে আমরা খুব লজ্জা বোধ করি, কারণ আমরা বলবো আমাদের বাড়ির ছেলে বা মেয়েটা সে পাগল হয়ে গেছে। ঠিক আছে, তো এই যে আমাদের স্টিগমাগুলো, এই স্টিগমাগুলোর থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। ঠিক আছে, এই সোশ্যাল স্টিগমাগুলো খুব আমাদের ব্যারিয়ার হয়ে দাঁড়ায়, কারণ আমার বাড়িতে যদি একটা অসুস্থ ছেলে মেয়ে থাকে, সেই বাড়িতে মানে একটা বৈবাহিক সম্পর্ক করতেও লোক 5 বার ভাবে। ঠিক আছে, তো তাহলে আমি কি বলবো যে আমার যদি একটা হাত কেটে যায় বা হাতে যদি আমি ব্যথা পাই, তাহলে কি আমি হাতটাকে বাদ দিয়ে দেব? একদম নয়, এরকম হতেই পারে। ঠিক আছে, তো এইগুলোকে সহজভাবে মেনে নিতে হবে। এই জিনিসগুলোকে মেনে নেওয়ার মধ্যেও তো একটা বড় গুণ রয়েছে, এই জিনিসগুলোকে মানতে হবে। এবং এই যে কোনো একটা সমস্যা হলে কাউন্সিলরের পরামর্শ নেওয়াটা, সেটার মধ্যে লজ্জা বোধ করা বা কুণ্ঠিত হওয়ার কিন্তু কোনো বিষয় নেই, কারণ আমাদের চলতে 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 জীবনে আমরা বিভিন্ন কারণে বিভিন্ন আমরা সমস্যার আমরা মুখোমুখি হই। ঠিক আছে, তখন একটা রিফ্রেশমেন্টেরও আমাদের প্রয়োজন হয়, যে আমরা বলি যে আমাদের জীবনটা একঘেয়েমি হয়ে যাচ্ছে, এই মনোটোনাস লাইফ থেকে বেরিয়ে আসার জন্য আমরা বিভিন্ন জায়গায় ঘুরতে যাই। ঠিক আছে, বা বিভিন্ন ধরনের আমরা প্ল্যানিং করি। তো ঠিক এটা হচ্ছে আমি বলবো কম্পিউটারের যে A5 আমাদের একটা অপশন রয়েছে, এটা দিয়ে আমরা ফোল্ডার রিফ্রেশ করি, তাই তো? তো ঠিক কাউন্সিলিং ব্যাপারটাও কিন্তু লাইক দ্যাট। ঠিক আছে, এইটার মাধ্যমে আমি যেই জায়গাটায় হয়তো আমি মনোটোনাস হয়ে যাচ্ছি বা মেন্টালি ব্লক হয়ে যাচ্ছি কোনো একটা জায়গাতে, কোনো সিদ্ধান্ত নিতে মেন্টালি ব্লক হয়ে যাচ্ছি,
ঠিক আছে, বা কোনো একটা নতুন পরিবেশের সঙ্গে আমি নিজেকে মানিয়ে নিতে পারছি না, বা কোনো একটা দুটো অপশানই আমার কাছে ভীষণ অ্যাকসেপ্টেবল, এবার আমি কোনটাকে আমি চুজ করব। বিভিন্ন আমাদের চলার পথে তো সমস্যা আসে, ঠিক আছে, সেটা ফ্যামিলি রিলেটেড হোক, পার্সোনাল হোক, একদম। বা অন্য ম্যারিটাল লাইফে হোক। তো সেগুলোর জন্য আমি বলবো যে একজন কাউন্সিলের সঙ্গে কনসাল্ট করা, সেখানে লজ্জা পাওয়ার মতো কোনো বিষয়ই নেই। ঠিক আছে, ওনার সঙ্গে খোলাখুলি আলোচনার মাধ্যমেও কিন্তু অনেক সঠিক রাস্তা আমরা পেয়ে যাই অনেক সময়। আরেকটা বিষয় যেটা জানতে চাইবো, যে মানসিক সমস্যাযুক্ত যে ব্যক্তিদের, তাদের কি পুরোপুরি পুনরুদ্ধার করা সম্ভব? দেখো, এই কথাটা আসলে মানে কি বলবো, এই উত্তরটা আমি দিতে গেলে প্রথমেই বলবো যে পুনরুদ্ধার বলতে মানেই কিন্তু আমরা সেইটাকে বুঝবো না যে আমি আবার ঠিক আগের অবস্থায় আমি ফিরে আসব। ঠিক আছে, মানে আমি শরীরের অংশটা দিয়েই বলছি, যদি আমার কোনো একটা জায়গায় কোনো কাটা ছেঁড়া হয়, বা আমার কোনো একটা জায়গায় কোনো বডির অর্গানকে রিপ্লেস করতে হয়, আমি কি সেইভাবে পারবো আগের মতো মুভমেন্ট করতে? হয়তোবা আমার যাবতীয় কাজকর্মগুলিকে আমি পারবো, কিন্তু আমি যদি বলি যে এখন আমি দৌড়ে চলে যাব 8 কিলোমিটার, এটা আমার সেটা পক্ষে সম্ভব। পসিবল নয়। ঠিক আছে, তো পুনরুদ্ধার বলতেই মানে কিন্তু সেই একদম আগের সাবলীল অবস্থায় ফিরে আসা এটা নয়, কিন্তু তার যে মানসিক অবস্থাটা আছে সেটাকে অন্তত কিছুটা তাকে স্টেবল পজিশনে আনা। ঠিক আছে, তো মানসিক স্বাস্থ্য পুনরুদ্ধারের কিন্তু অনেক রাস্তা রয়েছে, এবং সেগুলোর জন্য কিন্তু ব্যক্তি নিজেকে উদ্যোগী হতে হবে। একদম। তার মধ্যে যে ইতিবাচক চিন্তাটা, সেটা তাকে আবার গ্রো করতে হবে, যে আমি হেরে গেছি বা আমি পারছি না, আমার হচ্ছে না, ওই প্রথমেই আগে ওই জিনিসটাকে আগে সরাতে হবে, তাহলে হয়তোবা অনেকটাই রিকভারি সম্ভব। কিন্তু ব্যক্তি যদি মনে করে যে মানে চিন্তা এবং আচরণের মধ্যে যদি সামঞ্জস্যতা না আসে, যে আমি করছি ঠিক আছে, ভালো হতেও পারি নাও হতে পারি, এরকম যদি হয়, সেক্ষেত্রে কিন্তু অনেকটা কেসই ফেলিয়ার হয়ে যায়। তাকে আগে মেন্টালি স্ট্রং হতে হবে, যে আমি আমাকে ভালো হতে হবে, আমাকে এই আরও 5টা সমাজের আরও ব্যক্তি যেইভাবে চলছে আমাকে সেইভাবেই চলতে হবে। ঠিক আছে, সেই পজিটিভিটি আমার মধ্যে আছে এবং আমাকে সেটা করতে হবে। তো এই আই ক্যান ডু, এটা দিয়েই সমস্যাটাকে মানে বের হওয়ার রাস্তা খুঁজে নিতে হবে। মানে সে প্রবণতাটা ভিতরে থাকতে হবে তার মধ্যে। ঠিক সেই। আছে, তো এই জিনিসগুলো এবং পাশাপাশি যদি তার কাউন্সিলিং বা অন্যান্য সে কোনো ড্রাগ থেরাপির হেল্প নেয়, বিভিন্ন ধরনের ড্রাগ থেরাপি আছে আমাদের, র্যাশনাল ইমোটিভ থেরাপি আছে, কগনিটিভ বিহেভিয়ার থেরাপি আছে, এই থেরাপিগুলো বা বিভিন্ন ধরনের রিল্যাক্সেশন টেকনিক্স আছে। তো এইগুলোর সাহায্য নিয়ে কিন্তু অনেক ব্যক্তি অনেক সমস্যা থেকে উত্তরণ হয়ে এসছে। ঠিক আছে, তো এটার মাধ্যমগুলিকে সে মানে অ্যাপ্লাই করতেই পারে। আরেকটা বিষয় দর্শকদের উদ্দেশ্যে বলবো, এখন প্রত্যেক ঘরে ঘরে দেখা যাচ্ছে যে একটা বয়ঃসন্ধিকালের ছেলে মেয়েরা, ওরা একটু ওদের বিহেভিয়ার চেঞ্জ হচ্ছে, ওরা আর আগেকার আমরা যেভাবে মা বাবার সাথে ব্যবহার করতাম তার থেকে একটু ডিফারেন্ট তাদের চলাফেরা। হয়তো বা আধুনিকতার ছোঁয়া হতে পারে, হয়তো বা অন্য কোনো কারণও হতে পারে। সেক্ষেত্রে কিভাবে অভিভাবকরা বুঝবেন যে আমার ছেলে বা অথবা মেয়ের মধ্যে যে একটা এখন একটু সাইকোলজিস্ট দেখাতে হবে বা একটু কাউন্সিলিং প্রয়োজন আছে, বা ওইরকম মানসিক তার মধ্যে একটা স্বাস্থ্যের অবনতি হচ্ছে, এটা কিভাবে বুঝবে? দেখো, প্রথমেই তো মানসিক স্বাস্থ্যের যদি অবনতি হয় কোনো ছেলে বা মেয়ের ক্ষেত্রে বা কোনো প্রাপ্তবয়স্কর ক্ষেত্রে, তো তার যে ডেইলি রুটিনটা আছে প্রথমেই ওটা চেঞ্জ হতে শুরু করবে। ঠিক আছে, এবং তার যে মানে কি বলবো পছন্দের জায়গাগুলো, সেইগুলোর থেকে কিন্তু সে ধীরে ধীরে সরে আসবে। এটা কিন্তু খুব সাধারণ একটা ব্যাপার। ঠিক আছে, এবং দেখা যায় যে আমরা বেসিক্যালি দেখি যারা ডিপ্রেশনের খুব শিকার হয় আজকাল, ঠিক আছে, বা স্ট্রেসের শিকার হচ্ছে। ঠিক আছে, তো ডিপ্রেশনে গেলে বেসিক্যালি মানুষ কি করছে, হয়তো খুব বেশি খাচ্ছে, নয়তো একদমই খাচ্ছে না, হয়তো খুব বেশি ঘুমাচ্ছে, না হলে একদমই ঘুমাচ্ছে না, যার কারণে বিভিন্ন ধরনের স্লিপ ডিস্টারবেন্স বা ইনসমনিয়া হচ্ছে। ঠিক আছে, এবং স্ট্রেস যদি আমি বলি, এবং এই যে ছেলে মেয়েরা আজকাল যেটা করে, যে সারা বছর আমি প্রিপারেশন করলাম না, পরীক্ষার 2 দিন আগে আমি একদম আমার
মানে সব কিছু সর্বস্ব ত্যাগ করে আমি পড়াশোনা করলাম। তো এটা কিন্তু বেসিক্যালি সাইকোলজির ভাষায় সেটাকে আমরা বলি ডিস্ট্রেস। এবং যেই ছেলেটা বা মেয়েটা বছরের শুরুর থেকে একটা রুটিন মাফিক পড়াশোনা করে আসছে, সেই স্ট্রেসটা তার জন্য ভালো, অর্থাৎ সেটাকে আমরা বলছি গুড স্ট্রেস। ঠিক আছে, স্ট্রেস হলেই যে খারাপ সেটা নয়, স্ট্রেসের মধ্যেও ভাগ রয়েছে, কিছু রয়েছে পজিটিভ, কিছু রয়েছে নেগেটিভ স্ট্রেস। এবং এই যে ডিপ্রেশনের, আমি বলছি যে লোক আজকাল ডিপ্রেশনের শিকার হচ্ছে, তো এইগুলোর ক্ষেত্রে তার প্রথমতই তো কি, তার পছন্দের জায়গাগুলো তার ভালো লাগবে না, যেগুলি হয়তো একটা ছেলের গিটার বাজাতে ভালো লাগতো বা একটা মেয়ের ডান্স করতে ভালো লাগতো, সে এখন চুপচাপ থাকবে। এই যে চুপচাপ থাকাটা, এটা কিন্তু একটা বিশাল বড় একটা লক্ষণ। ঠিক আছে, এবং দেখা যাচ্ছে মানে খিটখিটে হয়ে যাওয়াটা, ঠিক আছে, সেটাও কিন্তু আরেকটা লক্ষণ। তো এরকম যদি আমরা দেখি যে আমাদের ঘরের ছেলে বা মেয়ে কোনো না কোনোভাবে সে মানে আগের তুলনায় একটু ডিফারেন্টলি বিহেভ করছে, ঠিক আছে, হয়তো যেই ছেলেটা বা মেয়েটা আগে কথা কম বলতো কিন্তু এখন একদমই বলছে না, ঠিক আছে, তো সেই রকম কিছু লক্ষণ দেখলে আমি বলবো যে মানে এগুলোকে খুব মানে অতি সত্বর এগুলি কাউন্সিলর বা সাইকিয়াট্রিস্টদের সঙ্গে কনসাল্ট করা। কারণ এটাকে নিয়ে যত চাপা দেওয়া হবে এটাকে বা চেপে বসে থাকা হবে, সেই সমস্যাটা কিন্তু উত্তরোত্তর বৃদ্ধি পাবে। ঠিক আছে, এবং মা বাবাকে কিন্তু অনেক বেশি সংবেদনশীল হতে হবে, এটা আমি আগেও বলেছি। কারণ বাবা মা থেকে পৃথিবীতে বড় অবলম্বন কিছু হতে পারে না। একদম ঠিক আছে, বাবা মা যেই জিনিসটাকে তার সন্তানটাকে যেইভাবে বুঝবে, আমি এবং সেটাও বলবো যে বাবা মা ওনারাও কাউন্সিলর, একজন মাও কিন্তু কাউন্সিলর, কারণ উনি ওনার সন্তানকে যেইভাবে বড় করছে, ঠিক আছে, ওনার বাচ্চার ভালো লাগা মন্দ লাগা বা কোথায় সে আনন্দ পাচ্ছে দুঃখ পাচ্ছে, তার সেন্টিমেন্টটা কোথায় গ্রো হচ্ছে, তার ইমোশনাল আউটব্রাস্টটা কোথায় গিয়ে সে দিতে পারছে না, ঠিক আছে, তার না বলা কথাগুলো, তার মানে না বুঝে একটা কিছু হয়তো বা করে ফেলেছে, সেই ছোট খাটো বিষয়গুলো, ঠিক আছে, এইগুলো একটা মা যতটা ভালো বুঝবে না, আরেকজন সেটা সেইভাবে উপলব্ধি করতে পারবে না। তো সেক্ষেত্রে মাও একজন ভালো কাউন্সিলর। ঠিক আছে, তো তারপরেও আমি বলবো যে মানে মাত্রাতিরিক্ত কোনো সমস্যা হয়ে গেলে সেগুলোকে অবশ্যই পরামর্শদাতা যারা রয়েছেন তাদের সঙ্গে মানে তাদের কনসাল্ট নেওয়া। এখন দেখা যাচ্ছে আরেকটা বিষয় খুব বেশি দেখা যাচ্ছে, যেটা তরুণ তরুণীদের মধ্যে আত্মহত্যার একটা প্রবণতা, সেটা খুব বেশি এখন দেখা যাচ্ছে খুব বেশিভাবে। সেক্ষেত্রে এর পেছনে কারণটা কি? দেখো, আত্মহত্যা বললেই আমি বলবো যে মানে নিজের ইচ্ছায় স্বইচ্ছায় যখন আমরা প্রাণকে নাশ করছি সেটাকেই আমরা বলি আত্মহত্যা। এবং এই আত্মহত্যা কিন্তু বিভিন্ন দেশে সেটাকে কিন্তু একটা অপরাধমূলক কাজ হিসেবে কিন্তু ঘোষণা করেছে। ঠিক আছে, এবং পৃথিবীর তুমি যত মৃত্যু বলো, এই আত্মহত্যা হচ্ছে ত্রয়োদশ কারণ। ঠিক আছে, তো আত্মহত্যার যে প্রবণতাটা আজকাল বেড়ে গেছে সেটার বিভিন্ন কারণ রয়েছে। আত্মহত্যা আগেও হয়েছে, কিন্তু দেখা যাচ্ছে আজকাল তরুণ তরুণীদের মধ্যে এটা খুব বেশি মানে আমরা দেখতে পাচ্ছি। এবং এটার পেছনে কিন্তু আমি একটা রিজন বলবো যে ড্রাগস, এবং শুধুমাত্র ড্রাগসই নেই, সঙ্গে আনএমপ্লয়মেন্ট। কারণ একটা ছেলে বা মেয়ে যখন বড় হচ্ছে তাদের টার্গেট করে বড় হচ্ছে, বা আমার এটা হতে হবে ওইটা হতে হবে, কারণ যুগটাই তো এখন কম্পিটিশন। একদম একটা ছোট বাচ্চা যার আমরা শৈশবকে আমরা ভুলিয়ে দিচ্ছি, একটা ছোট বাচ্চা যখন কথা বলতে পারছে না, মুখের কথাই এখনো ফোটেনি, তার ঘাড়ে আমরা 2 কেজি ওজনের একটা ব্যাগ চাপিয়ে দিচ্ছি। ঠিক আছে, কারণ তাকে ডাক্তার হতে হবে, ইঞ্জিনিয়ার হতে হবে, না হলে বড় কোনো অফিসার হতে হবে। তো সেটা আমরা ওদেরকে ইনপুট করে দিচ্ছি। ঠিক আছে, তো এই যে কম্পিটিশনের মুখোমুখি হতে গিয়ে অনেক ছেলে মেয়ে দেখা যাচ্ছে তার কেরিয়ারে ফেলিয়ার। ঠিক আছে, এবং সেটাকে না মানার যেই কষ্টটা, সেটার জন্য কিন্তু ওরা অনেক ক্ষেত্রে দেখা যায় আত্মহত্যার পথটাকে বেছে নেয়। এবং তরুণ তরুণীদের মধ্যে আরেকটা যেই বিষয় আমরা খুব দেখি সেটা হচ্ছে ইমোশনাল। এই সময় ইমোশনটা অনেক বেশি হাই থাকে। ঠিক আছে, অনেক ধরনের রিলেশনশিপে
তারা এগিয়ে যায় এবং রিলেশনশিপগুলোর মধ্যে থেকে অনেকেই সাকসেস হয়, অনেকে ফেইলিয়ারও হয়। সেই ফেইলিয়ারটাকে না মানার যে কষ্টটা, সেটাও কিন্তু আত্মহত্যার একটা কারণ হিসেবে দেখা যায়। ঠিক আছে, এবং আমি যেটা বললাম যে আমাদের ড্রাগস, যেটা এই মুহূর্তে দাঁড়িয়ে গোটা বিশ্বের এটা একটা সমস্যা হয়ে দাঁড়িয়েছে, কারণ এই প্রজন্ম অনেকটাই এটাকে মানে কি বলবো, এটাকে নিচ্ছে। ঠিক আছে, তো এই যে নেওয়ার খুশিটা, ঠিক আছে, প্রথমেই তো আর কেউ ড্রাগ এডিক্ট হয়ে যায় না। প্রথমে হয়তো ওই যে পিয়ার ইনফ্লুয়েন্স যেটা বলি আমরা, সমবয়সীদের একটা প্রেশার, ওখানে গিয়ে হয়তো একদিন ভালো লাগলো নিলাম, দুদিন ভালো লাগলো নিলাম, তারপর এই দুদিনের ভালো লাগাটাই কিন্তু তার সারা জীবনের ভালো লাগা হয়ে দাঁড়ায়। ঠিক আছে, এবং সেটা অ্যালকোহল বলো বা ড্রাগস বলো, যে কোনো ধরনের আমরা যদি এরকম অ্যাডিকশন বলি, তো এই নেশাটাই কিন্তু তার পেশা হয়ে দাঁড়ায় একরকম। তো এইগুলো কি হচ্ছে, একটা সময় যখন তার ফাইন্যান্সিয়ালসের সাপোর্ট পাচ্ছে না, কারণ ড্রাগস তো এরকমই একটা জিনিস, সেটা যখন ওই বলে না বাঘের মুখে যখন একবার রক্তের স্বাদ লাগে তখন আর কিছু করার থাকে না। তো এইটা যখন একদম পুরোপুরি তার ডিপেন্ড হয়ে যাচ্ছে, তার ব্লাড এটাকে চাইছে, তার শরীর সেটাকে চাইছে, তখন তার পক্ষে মৃত্যু ছাড়া আর কোনো উপায় থাকে না, কারণ ওই সময়ে ওই পার্টিকুলার টাইমে তাকে এটা নিতেই হবে। তো এইগুলোও কিন্তু একটা রিস্ক বাড়িয়ে দিচ্ছে একদম। আরেকটা বিষয় যেটা আমার খুব এখন কথা বলে মনে হলো এটা জানার, এই যে আত্মহত্যা বিষয়টা যেহেতু কথা বলছিলাম, আত্মহত্যা কার মধ্যে বেশি থাকে, একটু ছেলেদের ক্ষেত্রে না মেয়েদের ক্ষেত্রে? আত্মহত্যা কিন্তু মানে আমরা রিসার্চ আমাদের যেটা বলে, আমাদের মেয়েদের তুলনায় আত্মহত্যার প্রবণতা ছেলেদের মধ্যেই বেশি থাকে। ঠিক আছে, এর কারণটা কি? এর কারণটা হচ্ছে, দেখো মেয়েদের বয়সন্ধি কালটা কিন্তু একটু ছেলেদের তুলনায় আগে শুরু হয়, যদিও আমরা বলি যে এটা 13 to 19, ঠিক আছে, কিন্তু মেয়েরা ছেলেদের থেকে একটু বেশি সংবেদনশীল হয়। তুমি দেখবে একই ফ্যামিলিতে যদি ছেলে এবং মেয়ে থাকে, মেয়েদের কোনো কোনো ক্ষেত্রে তাদের সহ্য করার ক্ষমতা এবং তাদের ইনটিউশন পাওয়ারটা ছেলেদের তুলনায় খানিকটা হলেও বেশি থাকবে, এবং ছেলেরা কিন্তু ওদের যে ম্যাচুরিটি লেভেলটা, এটা কিন্তু একটু ধীরে 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 আসে মেয়েদের তুলনায়। তো এটা বলাই যায় যে যেহেতু মেয়েদের মধ্যে সহ্য করার ক্ষমতাটা হয়তো একটু আমরা বেশি রাখি, তাহলে এই ক্ষেত্রে এটা ডিফারেন্সটা ঠিক চলে আসছে। তাহলে বলা যায় আমরা একটু সেভই আছি, একদম সেভই রাখছি। সেই আত্মহত্যা বিষয়টা ছেলে মেয়েদের মধ্যে যেটা বললেন, এখন আরেকটাই কথা বলে আমার মনে হলো যে জানার, এই আত্মহত্যা বা আমরা যেটা বলি ডিপ্রেশনে চলে যাওয়া বা মেন্টালি ডিসব্যালেন্স হওয়া, এটা কোন বয়সে সবচেয়ে বেশি হয়? দেখো এইটা এই যে ইমব্যালেন্সের কারণটা, এটা কিন্তু বেসিক্যালি আমাদের বয়সন্ধিকালেই আমরা বেশি লক্ষ্য করে থাকি, এবং শুধুমাত্র বয়সন্ধিকাল নয়, সেটা কিন্তু প্রাপ্ত বয়স্কেও দেখা যায়। ঠিক আছে, কিন্তু তার সূত্রপাতটা যদি আমরা বলি, এটার কিন্তু ওই মানে একটা কিশোর থেকে যখন সে একটা বয়সন্ধিকালে ঢুকছে, তার ওই যে একটা চেঞ্জেস, ঠিক আছে, সমস্ত দিক থেকে সে চেঞ্জেস, না তো সে ছোট বাচ্চাদের সঙ্গে মিশতে পারছে, না তো সে বড়দের সঙ্গে মিশতে পারছে, তাহলে সে কোন দলে আছে, সে কোন পর্যায়ে পড়ছে, না আমি ছোট না আমি বড়। তাহলে এই যে একটা মানে ট্রানজিশন পিরিয়ড আমরা যেটা বলি, ঠিক আছে, এই সন্ধিকালীন স্তরটা কিন্তু ভীষণ একটা সেন্সিটিভ স্তর, এবং আমরা প্রত্যেকেই সেটাকে আমরা পার করে আসি। হয়তো কেউ কেউ এটা চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছে বা কেউ কেউ হচ্ছে না, ঠিক আছে, কিন্তু এই যে বয়সন্ধিকালটা, সেখান থেকেই কিন্তু নানান ধরনের এই সমস্যাগুলির সূত্রপাত শুরু হয়। ঠিক আছে, এই যে কিছু না পাওয়ার জন্য হতাশা, ঠিক আছে, একটু বড় হয়ে গেলে হয়তো বা বলবে যে ঠিক আছে, যেটা আমার জন্য ছিল না আমি পাইনি, ঠিক আছে, আমার জন্য হয়তো ভালো কিছু আরও আছে, কিন্তু এই জিনিসটা তার মধ্যে কাল্টিভেট করতে হবে। এটা তার মধ্যে ইনবর্ন নাও থাকতে পারে, এটা তাকে আমাদের বোঝাতে হবে, ঠিক আছে, যে তুমি পাওনি, ঠিক আছে ফাইন, কিন্তু তোমার জন্য আরো ভালো কিছু আছে, ঠিক আছে, বা তুমি এগিয়ে যাও, তোমার এখানেই শেষ নয়, ঠিক আছে।
ফ্যামিলির একটা সাপোর্ট ভীষণ দরকার, একটা ভীষণ ফ্যামিলি সাপোর্ট দরকার। এবং শুধুমাত্র ফ্যামিলি সাপোর্ট নয়, যারা ক্লোজ পার্সন আছে, মানে যারা যারা ওকে ভালোবাসে বা ও যাদেরকে ভালোবাসে, তাদেরকে মানে সঙ্গে রেখে জিনিসটাকে এগিয়ে নিয়ে যাওয়া। আরেকটা বিষয় আমি যেটা জানতে চাইবো, যে মানসিক স্বাস্থ্য নিয়ে যেহেতু কথা বলছি, আমাদের বন্ধু বা আমাদের পারিপার্শ্বিক সার্কেলে কারোর যদি দেখি এমন মানসিকভাবে অবসাদগ্রস্ত, সেক্ষেত্রে আমার কি করণীয় থাকতে পারে? আমার মানে আশেপাশে যদি এরকম আমরা দেখি কাউকে, তাহলে অবশ্যই তার সঙ্গে আমি বলবো যে তার সঙ্গে খোলাখুলি একটা কথা বলা, ঠিক আছে? কারণ যেটা বললাম যে চেপে রাখলে কখনোই সেটা সুষ্ঠু সমাধান হবে না, ঠিক আছে? অর্থাৎ তার অনুভূতিগুলিকে আগে বোঝা বা তার সঙ্গে খোলাখুলি আলোচনা করে তার কি সমস্যা সেটাকে উপলব্ধি করার চেষ্টা করতে হবে, ঠিক আছে? এবং কারণ একটা জিনিসকে তুমি যতটা মানে কি বলবে, কমিউনিকেশনের মাধ্যমে যতটা তুমি সুষ্ঠু সমাধানের রাস্তাটার দিকে এগিয়ে যাবে, যত তুমি চাপা দিয়ে রাখবে, তত কিন্তু সেটা অনেক বেশি মানে সমস্যার দিকে এগিয়ে তোমায় নিয়ে যাবে, ঠিক আছে? মানসিক অবসাদগ্রস্ত রোগীদের উন্নত করা বা পারিবারিক যে মানসিক স্বাস্থ্য, পারিবারিক প্রত্যেক পরিবারের একটা মানসিক স্ট্যাটাস থাকে, সকলে প্রত্যেকের বাড়িতে এক এক রকম ভাবে বড় হচ্ছে, আমরা চলাফেরা করছি, সেক্ষেত্রে মানসিক স্বাস্থ্য এবং পারিপার্শ্বিক স্বাস্থ্য, পারিবারিক স্বাস্থ্য বজায় রাখতে গেলে কি কি করণীয় বা এর বৃদ্ধির উপায়টা কি? মানসিক স্বাস্থ্য যেহেতু শারীরিক স্বাস্থ্যের মতোই একটা পরিপূরক অঙ্গ আমি বলেছি, তাহলে মানসিক স্বাস্থ্যকে বাড়াতে হলে প্রথমেই আগে বলবো ইকুয়ালিটি অফ লাইফটাকে ভালো করতে হবে, ঠিক আছে? এবং এই যে ইতিবাচক চিন্তা ভাবনাগুলো, সেগুলোকে আগে এগিয়ে নিয়ে যেতে হবে, ঠিক আছে? এবং সবচেয়ে বড় কথা যেটা বলবো, যে আমাদের অপছন্দের যে জিনিসগুলো রয়েছে সেগুলোকে যে মেনে নেওয়া, সেই ক্ষমতাটাও নিজের মধ্যে তৈরি করতে হবে। কারণ আমার চলার পথে যে সবসময় ভালো হবে বা আমার পছন্দের জিনিসগুলোকে আমি পাবো, সেটা কিন্তু কোনো কথা নয়, ঠিক আছে? তো এই জন্য আমার মনে হয় যে রোজ দিন তোমার যেটা সবচেয়ে বেশি অপছন্দ সেটাকেও তোমার জীবন তালিকায় যুক্ত করা, তাহলে তোমার মধ্যে এই মানসিক সাবলীল ক্ষমতাটা তৈরি হবে যে আমার যার সঙ্গে আমি থাকছি বা যার সঙ্গে আমি চলছি, সে আমার পছন্দসই ব্যক্তি নাই বা হতে পারে, কিন্তু তার সঙ্গে আমার মানিয়ে চলার ক্ষমতা আমার মধ্যে তৈরি হয়ে গেছে, ঠিক আছে? এবং নিজে যা পেয়েছো জীবনে, সেটাতে তুমি সন্তুষ্ট থাকো। কারণ যখনই মনে হবে যে, আমি আমার ক্ষেত্রেও সেটা বলছি, ঠিক আছে, যে আমার মনে হচ্ছে আমি পৃথিবীর খুব একজন দুঃখী লোক, বা আমার কাছে কিছু নেই, আমার কাছে ওইটা নেই এইটা নেই, কিন্তু আমি কি কখনো ভাবি যে আমি যা পেয়েছি জীবনে সেটা অনেক বেশি নাকি? সেটা অনেকে পায়ও না। সেটা তো আমার থেকে অনেক মানে নিম্নের লোক আছে যারা অনেক এন্টিটিস পাচ্ছে না, একদম। তাহলে আমি তো সেই জায়গায় দাঁড়িয়ে অনেক ভালো আছি। তো এই জিনিসগুলো নিজের মধ্যে কাল্টিভেট করাটা খুব দরকার। এবং পাশাপাশি আমি বলবো, যারা বিভিন্ন ধরনের মানসিক সমস্যায় ভোগেন, ঠিক আছে, বা বিভিন্ন ধরনের, অনেকেই আমি শুনি যে ঘুমের ওষুধ খেয়ে ঘুমোচ্ছে, ঠিক আছে, এই ধরনের সাবস্টিটিউট মেডিসিন নিচ্ছে, আমি বলবো এইগুলোকে বাদ দিয়ে কিছু ব্রিদিং এক্সারসাইজ করা। কারণ ব্রিদিং এক্সারসাইজ বা বিভিন্ন ধরনের রিল্যাক্সেশনসগুলো আমাদের যেই মাসল টেনশনস বা হেডেক্সগুলো, সেগুলোকে অনেক কমিয়ে দেয়, ঠিক আছে? পর্যাপ্ত ঘুম এবং পর্যাপ্ত খাওয়া দাওয়া, সেটা কিন্তু শরীরের জন্য ভীষণ প্রয়োজনীয়। কারণ আমরা দেখছি আজকাল বেশিরভাগ মানুষই আমরা একটা ফল্টি লাইফস্টাইল আমরা লিড করছি, ঠিক আছে? সবচেয়ে বেশি ঠিক আছে, খাওয়া দাওয়া আমরা সময় মতো করছি না, বা প্রপার যে কোয়ান্টিটি, আমাদের ঘুম যতটা প্রয়োজন, আমাদের মোবাইল দেখছি, ঠিক আছে, এবং মোবাইলের একটা এফেক্ট তো থাকেই, ঠিক আছে? যেই এই যন্ত্রটা আছে, সেই যন্ত্রটাও একটা অশান্তির প্রাণকেন্দ্র হয়ে দাঁড়িয়েছে, কিন্তু এটা ছাড়াও তো আমাদের চলবে না। তো এই জিনিসগুলোকে ব্যালেন্স করা, যে জীবনে সবচেয়ে বেশি ব্যালেন্স করে চলতে পারবে, সেই বোধহয় মানে তার অস্তিত্বটা খুব ভালোভাবে টিকে থাকবে। মেনে নেওয়ার কথাটা বলাতে আমার একটা কথা মনে পড়লো, মেনে নেওয়া মেয়েদের থেকে বেশি হয়তো বা কেউ জানে না। ছোটবেলা থেকে একটা বাড়িতে বড় হওয়া, মা বাবা হিসেবে জানা, একটু বড় হওয়ার পর আরেকটি বাড়িতে বিয়ে হয়ে যাওয়া,
পুরো পরিবেশটাই আলাদা, একদম মানুষগুলো আলাদা, চেহারাটা আলাদা, মা বাবার সংজ্ঞাটাই আলাদা, সব কিছু আলাদা, খাওয়া দাওয়া আলাদা, সব কিছুই আলাদা। তারপরও তাকে মেনে নিতে হয়। সে সত্যি মেনে নেওয়ার কথাটা বলতে গিয়ে এই কথাটা আমার মনে পড়লো, মেনে নেওয়ার, অ্যাকচুয়ালি সকলে এই মেনে নেওয়াটা সত্যি মেনে নিতে পারে না দেখেই এত অশান্তি, এত কিছু। একদম তাই। কিন্তু এইখানে আসলে ব্যাপারটা কি দেখো, মেনে নেওয়া যে বিষয়টা সেটার মধ্যেও কিন্তু একটা মানে একটা বলবো একটা তফাৎ আছে, ছোট্ট একটা তফাৎ আছে। আমি যদি মানসিকভাবে নিপীড়িত হই বা শারীরিকভাবে নিপীড়িত হই, তাহলে অন্যায়কে প্রশ্রয় দেওয়া আর অন্যায় করা দুটোই সমান হয়ে যাচ্ছে। একদম ঠিক আছে, আমি কখনোই বলবো না, কোনো মেয়েকেই বলবো না যে অন্যায়ের সঙ্গে আপোষ করো তুমি, ঠিক আছে, কারণ সেই ক্ষেত্রে কেউই ভালো থাকবে না। কিন্তু আমার মনে হয় যে জীবনের ছোট ছোট যেই পরিস্থিতিগুলো বা ছোট ছোট আমাদের যেই সামাজিক বলো পারিবারিক কাঠামো বলো, সেগুলির সঙ্গে যদি আমরা একটু নিজেকে মানিয়ে নিই যে ওর 4 গুণ আছে তো আমি এখানে আরো 2 গুণ অ্যাড করে দিচ্ছি, তাহলে হয়তো বা সমস্যাটা সমাধান আমরা পেয়ে যাব। সেই ক্ষেত্রে এই যে এই ইগোগুলোকে একটু বিসর্জন দিলে একটা সমান সময়ে হতে হবে, ছেলে মেয়ে দুজনকেই হতে হবে। একদম একদম একদম। কারণ এখন দেখো আজকাল এই ডাইভোর্স বিষয়টাও কিন্তু ভীষণভাবে আমাদের উঠে আসছে বিভিন্ন জায়গায়, এবং আমি যখন কাউন্সিলিং করাই বিভিন্ন কাপলস আসেন, ঠিক আছে, আজকে এই সমস্যা দুজনেই হয়তো খুব মানে ভালো পজিশনে চাকরি করছেন, ভালো পজিশনে আছেন, তাহলে কোথাও না কোথাও একটা মনের দূরত্ব, আর কিছু নয়, ঠিক আছে। তো এই জিনিসগুলোকে আমার মনে হয় যে ওর 4 আছে তো আমি এখানে একটু অ্যাড করে দিচ্ছি বা আমার নিজেকে আমি একটু কমিয়ে দিচ্ছি, ঠিক আছে, আমি ব্যালেন্স করলেই বোধহয় এখানে 10 হয়ে যাচ্ছে। তো সেই জিনিসগুলোকে একটু বুঝে এগিয়ে যাওয়া। হ্যাঁ, অবশ্যই এটা বলবো না যে মানে অন্যায় কিছু যেটা আছে প্রশ্রয় সেটা নয়, কিন্তু এই জিনিসগুলোকে একটু মানিয়ে নেওয়া হয়তোবা তাহলে সবাই ভালো থাকে। সেই সব কিছুই বেদনাদায়ক, খারাপ কিছুই বেদনাদায়ক, কিন্তু সেটাকে রিমুভ করা প্রয়োজন। কি বলবো, অনুষ্ঠান তো প্রায় শেষের পথে, কিন্তু আপনার সাথে কথা বলে আমার শেষ হবে না, যেটা আমি বুঝতে পারছি, কিন্তু আমাদের সময়সীমা একেবারেই সীমিত। শেষে একটা কথাই বলবো যে অভিভাবক বা আমাদের পরিপার্শ্বিক সকলের উদ্দেশ্যে মানসিক স্বাস্থ্য ভালো রাখার ক্ষেত্রে কিছু যদি টিপস দিয়ে থাকে। মানসিক স্বাস্থ্য ভালো রাখার ক্ষেত্রে আমি যেটা বললাম যে আমাদের চিন্তা ভাবনাগুলোকে পরিবর্তন করতে হবে, কারণ এখন পজিটিভ সাইকোলজি নিয়ে আমরা প্রচুর কাজ করছি, ঠিক আছে, এবং পজিটিভ সাইকোলজি সেটাই বলে যে রাগ, দুঃখ, হতাশা, ক্ষোভ আমাদের সবার মধ্যে রয়েছে, এগুলো আমাদের শারীরিক ক্রিয়াকলাপ, ঠিক আছে, কিন্তু সেগুলোকে আমাদের একটু পজিটিভলি ভাবা, ঠিক আছে, এই যে আমার মধ্যে যা আছে বললাম সেটাকে নিয়ে হ্যাপি থাকা, এবং আরও আমার বর্ধিত কিছু পেতে হলে আমাকে কোনো রকম কোনো মানসিক চাপ নয়, কোনো সেরকম কম্পিটিশান নয়, সেটাকে সুষ্ঠুভাবে এগিয়ে নিয়ে যাওয়া, ঠিক আছে, আমাকে পেতেই হবে, আমাকে করতেই হবে, এই ধরনের টার্গেটে অনেক সময় আমরা দেখা যায় অনেক কিছুতেই আমরা ফেইলিয়ার হয়ে যাই, একদম, ঠিক আছে। তো সেই জায়গাগুলোকে ব্যালেন্স করা, এবং আমি যেটা বললাম যে আমাদের প্রপার ডায়েট অ্যান্ড প্রপার নিউট্রিশন এটা খুব ইম্পর্ট্যান্ট, ঠিক আছে, এবং অ্যাজ ওয়েল এজ ফিজিক্যাল এক্সারসাইজ, যেটা হয়তো অনেকাংশ লোক মানেন এবং মানেন না, ঠিক আছে, সেগুলো কিন্তু আমাদের বডির জন্য, বডি এবং মাইন্ডকে ভালো রাখার খুব ভালো একটা রাস্তা। উইদাউট মেডিসিন আমরা কিন্তু অনেকটা ভালো থাকতে পারি, বিভিন্ন ড্রাগ থেরাপি বা বিভিন্ন আমরা মেডিসিনের আমরা হেল্প নিতেই পারি, কিন্তু উইদাউট মেডিসিন যদি আমি নিজেকে ভালো রাখি সেটাই হচ্ছে সবচেয়ে বড় একটা মানে অ্যাচিভমেন্ট আমাদের, ঠিক আছে। এবং কি বলবো, এই যে পারিপার্শ্বিক পরিবেশগুলোর সঙ্গে খোলাখালি একটা মানে কথাবার্তা এবং একটা সুষ্ঠু সম্পর্ক সবার সঙ্গে বজায় রাখা, সেটা কিন্তু খুব দরকার। সেটা বন্ধু হতে পারে, সেটা আত্মীয় হতে পারে, বা যে কোনো প্রিয়জন ব্যক্তি হতে পারে, ঠিক আছে, সবার সঙ্গে একটা এই যে মধ্যস্থতা এবং একটা ভালো সম্পর্ক রাখা, ঠিক আছে, সবার সঙ্গে একটা ইতিবাচক সম্পর্ক মেনে এগিয়ে যাওয়া, এটাও কিন্তু ভীষণ জরুরি আমাদের। অনেক অনেক ধন্যবাদ, আপনি এখানে এসেছেন, আপনার মূল্যবান সময় দিয়েছেন আমাদের এবং দর্শক বন্ধুদের। অবশ্যই আপনার এই মূল্যবান
কথাগুলো নিশ্চয়ই আমাদের সকলেরই কাজে আসবে। আবার আসবেন এই আশাই রাখবো। একদম, ধন্যবাদ। দর্শক বন্ধুরা, এতক্ষণ আমরা কথা বলছিলাম মন, স্বাস্থ্য, মানসিক স্বাস্থ্য নিয়ে, কিভাবে আমরা ভালো থাকতে পারি। ম্যাডামের কথায় কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট উঠে এসছে। নেশা থেকে দূরে থাকা, তরুণ প্রজন্মকে উন্মুক্তভাবে বাঁচা এবং তাদের যে একটি লক্ষ্য তার উপরে চাপিয়ে না দিয়ে তার মন মানসিকতাকে বিকশিত হতে দেওয়া। এই বিভিন্ন ছোট ছোট টিপসগুলি আশা করি আপনাদের খুব কাজে লাগবে এবং এই সবগুলো কথা মাথায় রেখে আপনারা সুস্থ থাকবেন এবং স্বাভাবিক থাকবেন। সকলে যার যার বাড়িতে ভালো থাকুন, সকলকে নিয়ে ভালো থাকুন এই আশা করে আজকের আয়োজন আমরা এখানে শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।